প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি হিসাব বিজ্ঞান একতরফা দাখিলা পদ্ধতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতি হলো একটা ত্রুটিপূর্ণ পদ্ধতি, অর্থাৎ সে কখনো দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম মানে, কখনো মানে না, অর্থাৎ একটা অবৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠানগুলোই এই একতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করে থাকে। তো একতরফা দাখিলা পদ্ধতির হিসাবগুলো করতে হলে আমাদের কতগুলো হিসাব করতে হয়। এই হিসাবগুলো একটু আমরা দেখি যে আমাদের কি কি হিসাবগুলো করতে হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম যেটা বের করতে হয় বা প্রয়োজন সেটা হলো প্রারম্ভিক মূলধন বের করা। প্রারম্ভিক মূলধন, এই প্রারম্ভিক মূলধনটা ফার্স্টে আমার যেটা দরকার অঙ্ক করার জন্য সেটা হলো প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে পাবো? প্রারম্ভিক সম্পদ থেকে আমরা বাদ দিব হলো প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় যখনই আমরা বাদ দিয়ে দিব তখনই আমরা পেয়ে যাব কি? প্রারম্ভিক মূলধন। 2 নম্বরে যেটা দরকার সেটা হলো সমাপনী মূলধন। সমাপনী মূলধন, এই সমাপনী মূলধনটা আমরা কিভাবে পাবো, তাই না? এটাও আমাদের ফার্স্টে আয় ব্যয় বিবরণী করতে হলে দরকার। সমাপনী মূলধন হলো সমাপনী সম্পদ থেকে আমরা সমাপনী দায়টা বাদ দিয়ে দিব। সমাপনী দায়টা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব সমাপনী মূলধন। 3 নম্বরে যেটা আমাদের দরকার সেটা হলো আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। 4 নম্বরে দরকার হলো বৈশ্বিক বিবরণী, বৈশ্বিক বিবৃতি বা বিবরণী। এই বৈশ্বিক বিবরণীটা কি? এটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীর মতো বা উদ্ধৃত পত্রের মতোই। তো আমরা প্রারম্ভিক মূলধনটা দেখলাম। প্রারম্ভিক মূলধনটা হলো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পাবো। প্রতিষ্ঠানের যে তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলো থেকে আমরা কি করব? অবশ্য ওখানে তোমাদেরকে দেখবে তারিখ অনুসারে খুব সুন্দর করে দেওয়া থাকবে, গোছানো ভাবে দেওয়া থাকবে যে কোনটি প্রারম্ভিক এবং কোনটি সমাপনী। এই সম্পদ এবং দায়গুলো এলোমেলো করে দেওয়া থাকবে, কিন্তু তোমার সেখান থেকে খুঁজে বের করে নিতে হবে। তো প্রারম্ভিক মূলধনটা আমরা দেখলাম, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিব, সমাপনী মূলধন থেকে সমাপনী দায় বাদ দিব। আর আয় ব্যয় বিবরণী হলো এই প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন দুইটা নিয়ে অন্যান্য আয় এবং ব্যয়ের সমন্বয়ে আমার আয় ব্যয় বিবরণী করতে হয়। আর বৈশ্বিক বিবরণী হলো আর্থিক অবস্থার বিবরণীর অনুরূপ। তো সেক্ষেত্রে আমরা এই আয় ব্যয় বিবরণী কিভাবে করতে হয় আমরা এর একটা ফর্ম দেখি বা ছক দেখি, নমুনা দেখি কিভাবে করতে হয় আয় ব্যয় বিবরণীটা। এই আয় ব্যয় বিবরণী দুইটা ছকে করা যায়। আমি টি ছকের যে ফরম্যাটটা আছে এই টি ছকের ফরম্যাটেই তোমাদেরকে দেখাই। এখানে প্রতিষ্ঠানের নাম হবে ফার্স্টে। কি হবে? প্রতিষ্ঠানের নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবে, বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই থাকুক না কোনো প্রতিষ্ঠানের নাম যা আছে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবে। এরপরে লিখবে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী, তারিখ যা থাকবে তারিখ দিয়ে দিবে। 31শে ডিসেম্বর, সাপোজ আমি একটা কাল্পনিক তারিখ দিলাম, 31শে ডিসেম্বর 2020 সালে প্রস্তুত।
এখানে হলো বিবরণ টাকা টাকা, এখানে হলো বিবরণ টাকা টাকা। আমাদের এই আয় ব্যয় বিবরণীটা করতে হলে আমাদের দুইটা মূলধন পূর্বে নির্ণয় করে নিতে হবে, অথবা কোশ্চেনে অনেক সময় দুইটা মূলধন দিয়ে দিবে। তো যদি না দেয় আমাদের বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখাই, এখানে সাপোজ আমাদের কোশ্চেন এটা দেওয়া আছে সমাপনী মূলধন, সমাপনী মূলধন। সমাপনী মূলধন আমি কাল্পনিকভাবে টাকা ধরে নিলাম 2,20,000 টাকা। এরপর আছে কি উত্তোলন। উত্তোলন, এই উত্তোলনটা হতে পারে নগদ। সাপোজ 20,000 টাকা নগদ উত্তোলন করেছে, পণ্য উত্তোলন করেছে, ধরো পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা, সাপোজ আমরা 25,000 টাকা লিখলাম। অনেক সময় হয় কি নগদ উত্তোলিত টাকা হতে যে 20,000 টাকা উত্তোলন করেছে, এই নগদ উত্তোলিত টাকা থেকে আবার কি করে কারবারের যে কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় করে। তো ধরে নিলাম যে এই নগদ উত্তোলন থেকে আমরা আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র ক্রয়, অর্থাৎ এই নগদ উত্তোলন থেকে আমি 10,000 টাকা নিয়ে কি করলাম, আসবাবপত্র ক্রয় করলাম। তাহলে আমার এখানে থাকলো 15,000 টাকা উত্তোলনের পরিমাণ। ডান দিকে আর কি থাকতে পারে, উত্তোলনের সুদ থাকতে পারে, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ তথ্যের উপর ভিত্তি করে, প্রশ্নে যেসব তথ্য দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে উত্তোলনের সুদটা ধার্য করা হয়। তো আমরা রুলসটা দিয়ে দিচ্ছি, আমরা 5টা অঙ্ক সেট করব। এই 5টা অঙ্কর ভিতর দিয়ে আমরা বিভিন্নভাবে উত্তোলনের সুদ কিভাবে চার্জ করা হয় আর প্রশ্নে কিভাবে আসে সেগুলো দেখাই দিব। তো মেইনলি ডান দিকে যা যায় আমাদের ফর্মের মধ্যে আমরা সেগুলো দিচ্ছি। আর এই উত্তোলনের সুদ নিরূপণ করার পদ্ধতি বা কিভাবে নিরূপণ করা হয় এটা অঙ্কের মাধ্যমে বিস্তারিতভাবে উল্লেখ করে দিব। তো উত্তোলনের সুদ আছে সাপোজ 1,000 টাকা। এরপরে আছে বিনিয়োগের সুদ। যদি কারবার প্রতিষ্ঠান বিনিয়োগ করে থাকে, এই বিনিয়োগের থেকে যে সুদটা পাওয়া যায় সেটাই হলো বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদ। এরপরে অনেক সময় প্রতিষ্ঠানের অগ্রিম কিছু ব্যয় থাকে, অগ্রিম, সাপোজ অগ্রিম ভাড়া আছে, অগ্রিম সংক্রান্ত যদি কোনো ব্যয় থাকে সেটাও ডান দিকে যাবে। অগ্রিম ভাড়া থাকতে পারে, অব্যবহৃত মনিহারি থাকতে পারে। ওকে, তো বাম দিকে কি কি যায়, তাই না? বাম দিকে যায় হলো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের পরে প্রতিষ্ঠান অনেক সময় প্রারম্ভিক মূলধন দেওয়ার পাশাপাশি বছরের মাঝামাঝি বা যে কোনো টাইমে কি করে অতিরিক্ত মূলধন হিসেবে টাকা আনে। এই অতিরিক্ত মূলধন ধরো 20,000 টাকা এনেছে। এই অতিরিক্ত মূলধন দ্বারা অনেক সময় কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়, নতুন কোনো সম্পদ ক্রয় করা হয়। যে পারপাসই হোক না কেন, অতিরিক্ত মূলধন আনলে আমাদের বাম দিকে লিখতে হবে অতিরিক্ত মূলধন নামে। আর যদি এই অতিরিক্ত মূলধন নামে কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে সেই সম্পদের সঙ্গে যোগ হয়ে যাবে, সম্পদের পরিমাণটা বেড়ে যাবে। এরপরে আমরা দিতে পারি মূলধনের সুদ। মূলধনের সুদ, এই মূলধনের সুদে অনেক সময় দেখা যাচ্ছে প্রারম্ভিক মূলধন, প্রশ্নে যেভাবে বলবে, অনেক সময় প্রশ্নে বলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করো, আমরা পার্সেন্টেজ অনুসারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করব। অনেক সময় শুধু বলে শুধু মূলধনের উপর সুদ ধার্য করো। এই মূলধনের উপর সুদ ধার্য করার অর্থ হলো প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন, এই দুইটা মূলধনের উপর সুদ একত্রিত করে কাউন্ট করে আমরা লিখব। অতিরিক্ত মূলধনে অনেক সময় তারিখ দেওয়া থাকে, তারিখ অনুসারে অতিরিক্ত মূলধনের সুদ ধরতে হবে। অনেক সময় অতিরিক্ত মূলধনে যদি তারিখ দেওয়া না থাকে তো আমরা অতিরিক্ত মূলধনের সুদ যদি কাউন্ট নাও করি
তাও কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু নোট আকারে দিয়ে দিতে হবে যে আমরা কোন মূলধনের উপর সুদ চার্জ করলাম। তো যাই হোক, আমরা এটা অঙ্কের মধ্যে নিয়ে আলোচনা করে দেখাবো। তো ফর্মের ভিতরে যেগুলো যায় সেগুলো দেখাচ্ছি। মূলধনের সুদ হলো সাপোজ 9,000 টাকা ধরো। এরপরে আছে আমার প্রতিষ্ঠানে অনেক স্থায়ী সম্পদ থাকবে। আমার প্রতিষ্ঠানে যন্ত্রপাতি থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, ভূমি দালান কোঠা থাকতে পারে, ইত্যাদি প্রকারে স্থায়ী সম্পদ থাকতে পারে। এই স্থায়ী সম্পদের কালের বিবর্তনে হ্রাস পায়, যেটাকে আমরা অবচয় বলে জানি। এই স্থায়ী সম্পদের অবচয়টা এখানে যাবে, স্থায়ী সম্পদের অবচয়। স্থায়ী সম্পদের অবচয়, যে স্থায়ী সম্পদগুলো থাকবে তার অবচয় থাকলে আমরা এই অবচয়গুলো বাম দিকে লিখব। আমি এখানে কাল্পনিক তথ্যের মাধ্যমে দিয়ে দিলাম, সাপোজ 10,000 টাকা। ভ্যারাইটিস নামে যদি থাকে, মনে করো আসবাবপত্র অবচয় লিখবে আসবাবপত্র অবচয়, যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতি, ভূমি দালান কোঠার অবচয়, আলাদা আলাদা করে লিখবে। আমি শুধু স্থায়ী সম্পদের অবচয়টাই লিখে দিলাম। এরপরে আছে কি অনাদায়ী পাওনা। প্রশ্নে দেওয়া থাকবে অনাদায়ী পাওনাটা অতিরিক্ত তথ্যে। সাপোজ অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা। অনেক সময় কি বলবে, নতুন অনাদায়ী পাওনা দেনাদারের বিভিন্ন প্রাপ্য হিসাবের উপর বা বিবিধ দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাপোজ দেনাদারের উপর থেকে কাটতে হবে। দেনাদারের উপর থেকে কেটে আমি ধরে নিলাম যে নতুন দেনাদার থেকে কেটে আমার কত হয়েছে 2500 টাকা, অর্থাৎ নিট দেনাদারের উপর থেকে কাটতে হবে 7,500 টাকা। এরপরে যদি কোনো বকেয়া খরচ থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া খরচ থাকে, যেমন বকেয়া কারবার খরচ, বকেয়া কারবারি খরচ, বকেয়া কারবারি খরচ যদি থাকে সেটা তোমাদের লিখে দিতে হবে। থাকতে পারে বকেয়া মনিহারি, বকেয়া মনিহারি। এই বকেয়া মনিহারি সাপোজ আছে 10,000 টাকা। এখানে কিছু অংশ আবার অব্যবহৃত থাকতে পারে, অব্যবহৃত। এই অব্যবহৃত অংশটা আবার তোমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তথ্য এরকম থাকবে যে মনিহারি এত টাকা ক্রয় করা হয়েছে যার মূল্য পরিশোধ করা হয়নি, এরকম বলবে। অথবা বকেয়া মনিহারি পরিমাণ এত টাকা, এই মনিহারি থেকে আবার অব্যবহৃত রয়ে যাবে 6,000 টাকা। এরকম তথ্য তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিবে। আর যদি বকেয়া মনিহারি না থাকে, শুধু অব্যবহৃত মনিহারি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ডান দিকে দিয়ে দিতে হবে। যদি বকেয়া মনিহারি না থাকে, কোশ্চেনটা ক্লিয়ার বুঝো, যদি বাম দিকে বকেয়া মনিহারি না থাকে, শুধু অব্যবহৃত মনিহারি থাকে, তাহলে অব্যবহৃত মনিহারিটা ডান দিকে দিয়ে দিবে। ওকে, তো আমরা এই সংক্ষিপ্ত ফর্মের মাধ্যমে, অর্থাৎ যে হিসাবগুলো যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, সেগুলোই কিন্তু আমরা দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এটাকে যোগ করে নিব। ডান দিকের টাকা বেশি আছে, এদিকে যোগ করে নিব। অনেক সময় বাম দিকের টাকা বেশি হতে পারে, তো যেদিকে টাকা হোক না কেন আমরা যোগ করব। যদি ডান দিকের টাকা বেশি থাকে বাম দিকে কম থাকে, তাহলে নিট আয় হবে। আর যদি বাম দিকে তোমার বেশি থাকে ডান দিকে কম থাকে, তাহলে নিট ক্ষতি হবে। বিষয়টা খেয়াল রাখবে। আমাদের টাকার ফিগার অনুসারে আমরা দেখতেছি ডান দিকে টাকা বেশি আছে, তো আমরা ডান দিকে টাকাগুলো যোগ করি। ডান দিকে আমরা দেখলাম টোটাল টাকা আছে 2,33,000 টাকা। আমরা এই টাকাটাকে বাম দিকে আনতে পারি 2,33,000 টাকা। সমতুল্য চিহ্ন দিয়ে দিবে। দেওয়ার পরে কি করবে, বাম দিকের টাকাগুলো বাদ দিয়ে দিবে। 5 আর 4 9, 9,000 টাকা, 9,000 বাদ দিবে হলো 7 আর 10 17,500, 17,500 বাদ দিবে 9 29,000 বাদ দিবে হলো 70,000। দেখা গেল 1,07,500 টাকা। এই 1,07,500 টাকা এটা হলো নিট মুনাফা, নিট মুনাফা। ওকে, তো এভাবে আমাদের আয় ব্যয় হিসাবটা করতে হবে। আমরা সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে এবং যে তথ্যগুলো সব
থেকে বেশি পরীক্ষায় আসে এগুলো আমরা দিয়ে দিলাম। তোমরা দেখবে যে ডান দিকে কি কি যায়। সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে কোনো অঙ্ক বোঝার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তার ফর্মটা কি কি যায়, কোথায় যায়, সেটা বাম দিকে যায় নাকি ডান দিকে যায়। এর কিন্তু আরেকটা ফর্ম আছে, এই সমাপনী মূলধনের আইটেমটা উপরে এবং এই প্রারম্ভিক এই আইটেমটা নিচে। এই বাম দিকের গুলো যোগ করে ডান দিকে নিতে হবে, এগুলো যোগ করে ডান দিকে, উপরে থেকে নিচেটা বাদ দিতে হবে। আমরা ওই ছকে এখন যেহেতু পড়তেছি না, আমরা এই ছকটাই বুঝি। ওকে, ওটা তোমাদের কাছে হয়তো গোলমাল মনে হবে, যেহেতু এই ছকটা দেখাচ্ছি এই ছকটাই বোঝার চেষ্টা করো, যখন ওই ছকটা দেখাবো ওই ছকটা বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো আমরা কি করলাম, ডান দিকে আমাদের টাকার পরিমাণ বেশি, বাম দিকে টাকার পরিমাণ কম, এবং এই যে যতগুলো ফিগার ছিল এগুলো বাদ দিয়ে যে পরিমাণ টাকা থাকলো সেটাই হলো আমার নিট মুনাফা। তাহলে আমাদের এইভাবে আয় ব্যয় বিবরণী হিসাবটা তৈরি করতে হবে। ওকে, এখন আমাদের কি আর্থিক অবস্থার বিবরণীর মতোই যেটা বৈশ্বিক বিবৃতি আমাদের সেইটা করতে হবে, তাই না? তো আমি এখন কি করি, তোমাদেরকে বৈশ্বিক বিবৃতি যেহেতু একটা অঙ্কের মাধ্যমে করলেই তোমরা সবথেকে ভালো বুঝতে পারবে, একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে যখন করব তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ আর্থিক অবস্থার বিবরণী অঙ্কের মাধ্যমে আমরা সলিউশন করে দেখাবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।